মুসলিম হওয়ার কারণে প্রায়ই হিন্দু বাড়িগুলোর ভেতরে তাকে ঢুকতে দেওয়া হতো না। তাই অনেক সময় ভিখারির মতো ঘরের বাহিরে বা উঠোনে দাঁড়িয়ে অন্যের মুখে শুনে শুনে তিনি পুঁথির অনুলিপি তৈরি করতেন। চিন্তা করুন, 200 বছর আগে স্কুল শিক্ষকের বেতনে বড়জোর কি বা করা যেত। অনেক স্কুল শিক্ষক তো এখনো বেতনের টাকায় পুরোটা মাস চলতে পারে না। দুর্ভাগ্যজনক হলেও নিজেদের ইতিহাস জানার কোনো পরিচ্ছন্ন মাধ্যম আমাদের হাতে নেই। থাকাটা কি খুব জরুরি? হ্যাঁ, আসলে খুবই জরুরি। কোনো জাতির ইতিহাসের লিপিবদ্ধ দলিল না থাকলে খুব সহজেই তাদের বিভ্রান্ত করা যায়। তবে 200 বছর আগে ইতিহাসের এই অজ্ঞতা থেকে আমাদের মুক্তি দিতে এগিয়ে এসেছিলেন এক দরিদ্র স্কুল শিক্ষক। তিনি আব্দুল করিম সাহিত্য বিশারদ। চিন্তা করুন, 200 বছর আগে স্কুল শিক্ষকের বেতনে বড়জোর কি বা করা যেত। অনেক স্কুল শিক্ষক তো এখনো বেতনের টাকায় পুরোটা মাস চলতে পারে না। অথচ 200 বছর আগে একজন আব্দুল করিম সাহিত্য বিশারদ নিজের জীবনের শ্রম, অর্থ ও মেধার প্রায় সবই উৎসর্গ করেছিলেন ইতিহাসের শূন্যতা থেকে এই অভাগা জাতিকে মুক্তি দিতে। স্কুল শিক্ষকতার সামান্য আয়ের উপর ভর করে বাংলার পথে প্রান্তরে ঘুরে প্রাচীন পুঁথি সংগ্রহের মতো এক অবিশ্বাস্য কাজ সাধন করেছিলেন তিনি। মুসলিম হওয়ার কারণে প্রায়ই হিন্দু বাড়িগুলোর ভেতরে তাকে ঢুকতে দেওয়া হতো না। তাই অনেক সময় ভিখারির মতো ঘরের বাহিরে বা উঠোনে দাঁড়িয়ে অন্যের মুখে শুনে শুনে তিনি পুঁথির অনুলিপি তৈরি করতেন। তার এই অপরিসীম ত্যাগের ভিত্তিতেই কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড 581টি মুসলিম পুঁথির একটি বড় সংকলন তৈরি করেছিল। তার সংগ্রহে এছাড়াও ছিল এই অঞ্চলের প্রাচীন ভাষাগুলোর নানান পুঁথি। বাঙালির ইতিহাস বুঝতে আজও আমাদের মূলত নির্ভর করতে হয় মুঘল, সুলতান বা ব্রিটিশদের বিবরণের উপর, অথবা খুঁজতে হয় অন্য কোনো যোগসূত্র। যেমন বাংলার চাল ও মুসলিম যেসব দেশে রপ্তানি হয়েছে সেখানকার বাণিজ্যিক পরিসংখ্যান। এছাড়া চর্যাপদও আমাদের একটি বড় অবলম্বন, যা কোনো ইতিহাস গ্রন্থ নয় বরং বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। কিন্তু এর ভেতরে তৎকালীন বাংলার মানুষের দারিদ্র, নদীমাতৃক জীবন এবং সমাজ সংস্কৃতির যে চিত্র লুকিয়ে আছে তা সমসাময়িক অন্য কোথাও মেলে না। ঠিক একইভাবে 8ম শতকে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের ক্ষমতা গ্রহণের আগের মাতস্য ন্যায় বা চরম অরাজকতার যুক্তি বুঝতে আমাদের 100 বছর পরের খালিমপুর তাম্রশাসন কিংবা তিব্বতী ঐতিহাসিক লামা তারনাথের ওপর ভরসা করতে হয়। খালিমপুর তাম্রশাসনের লিপি অনুযায়ী অরাজকতা দূর করতে প্রকৃতিপুঞ্জ বা সাধারণ সামন্তরামূলে গোপালকে সর্বসম্মতিক্রমে রাজা নির্বাচিত করেছিলেন। এটি সাধারণ জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হওয়া ব্যালট গণতন্ত্র না হলেও জোর জুলুমের রাজতন্ত্রের যুগে অভিজাতদের এই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিঃসন্দেহে এক ধরনের প্রাক গণতান্ত্রিক নির্বাচনী রূপ। সলিড রেফারেন্সের অভাবে এসব খুঁটিনাটি বিস্তারিত জানার উপায় আমাদের হাতে নেই। এই জায়গাতেই পুঁথির গুরুত্ব অপরিসীম। বাংলার পুঁথির বয়স হয়তো কয়েক হাজার বছরের নয়, কিন্তু এর ভেতরে অন্তত 300 বছরের লোককথা, দর্শন, কৃষি ব্যবস্থা, ধর্মাচরণ ও সমাজ জীবনের নিখাদ বয়ান আছে। দুঃখজনক হলেও স্বাধীনতার এত বছর পরও এসব অমূল্য পুঁথির পাঠোদ্ধার হয়নি। 1995 সালে বাংলা একাডেমি সুকুমার বিশ্বাসের সম্পাদনায় শুধু একটি সূচিপত্র করেই ইতিহাসের এই মহামূল্যবান সম্পদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। দীর্ঘদিন পর এবার বাংলা একাডেমি পুঁথিগুলোর ডিজিটাল আর্কাইভিং ও পাঠোদ্ধারের উদ্যোগ নিয়েছে, যা নিশ্চয়ই ভালো খবর হতে পারত, কিন্তু গলদটা দেখা দিয়েছে এর পদ্ধতি ও পরিকল্পনায়। অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমের গত 28 মের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুঁথির লিপ্যস্তর ও ডিজিটাল আর্কাইভিং এর জন্য 4 কোটি টাকায় এই কাজটি পেয়েছে প্রোসয়েল ফাউন্ডেশন কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠান, যা একটি বেসরকারি মাটি গবেষণা প্রতিষ্ঠান। দার্শনিক দৃষ্টিতে দেখলে পুঁথি গবেষণা ও মাটি গবেষণার উদ্দেশ্য আসলে তো একই। দুটোই আমাদেরকে অতীতের দিকে টেনে নেয় ভবিষ্যৎকে সুরক্ষিত করতে। কিন্তু মাটি গবেষণা আর পুঁথি গবেষণার প্রতিষ্ঠান, লোকবল বা পদ্ধতি নিশ্চয় এক নয়। কিভাবে একটি মাটি গবেষণা প্রতিষ্ঠান পুঁথি স্ক্যানিং ও পাঠোদ্ধারের কাজ পায়, সেটি এক বিস্ময়কর প্রশ্ন। এছাড়া ঐতিহাসিক দলিল সংরক্ষণের কাজ কেবল 4 কোটি টাকা বা 2-1 বছরের প্রজেক্ট নয়, এর পেছনে বিস্তর সময় ও একাগ্রতার দরকার। একটি আদর্শ ডিজিটাল আর্কাইভিং সেটআপের জন্য পুঁথি বিশারদ ও বিশেষজ্ঞদের সরাসরি যুক্ত থাকাও জরুরি। বাংলা একাডেমি বলছে তারা কেবল স্ক্যান করার কাজ দিয়েছে, পাঠোদ্ধারের নয়। কিন্তু একাডেমির মনে রাখা দরকার, পুঁথিগুলো
আধুনিক বাংলায় লেখা নয়। সেখানে মধ্যযুগের বাংলা, সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষা রয়েছে। মাটি নিয়ে কাজ করা প্রো সয়েল ফাউন্ডেশনের এসব বিষয়ে কোনো পাণ্ডিত্য থাকার কথা নয়। ফলে আরবি ফার্সির পাতায় পাতায় যে ক্রমবিন্যাস রয়েছে, অদক্ষতায় তা যে সম্পূর্ণ গুলিয়ে যাবে সেটা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। অনেকে ভাবতে পারেন টাকা খরচ করে প্রাচীন পুঁথি উদ্ধার করে কি লাভ? সোজা কথায় এর মাধ্যমে জানা যায় আমাদের বাপদাদাদের, আমাদের মা নানীদের যাপিত জীবন, সেকালের সমাজ কাঠামো, শাসন ব্যবস্থার এক একটি রূপ। একটি জাতি যখন নিজের ইতিহাসকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানে, তখন কোনো গোষ্ঠী সে জাতির উপর যা খুশি তা চাপিয়ে নতুন প্রজন্মকে ঘোল খাওয়াতে পারে না। পাঠোদ্ধারের নামে অপরিপক্ষ প্রতিষ্ঠানের হাতে পুঁথিগুলো তুলে দেওয়া সেগুলোকে একভাবে ধ্বংসেরই শামিল। এই চুক্তি বাতিল করা বাংলা একাডেমির জরুরি দায়িত্ব। নইলে ভুল পদ্ধতির কারণে ঐতিহ্যের যে ক্ষতি হবে সেই দায় শুধু সরকার বা বাংলা একাডেমির উপরই বর্তাবে না, গোটা জাতিকেই এর চড়া মূল্য চোকাতে হবে। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।